বাংলাদেশের জঙ্গি এই মাহফুজ আলম এর পোস্টটা দিয়ে শুরু করছে। এর পোস্ট একটা করেছে ফেসবুকে। সেই পোস্টটা কিন্তু এখানে এই এই কিন্তু একজন সমন্বয়ক বাংলাদেশের, ঠিক আছে? কিন্তু এর পরিচয় হচ্ছে বাংলাদেশের একটি নিষিদ্ধ সংগঠন এবং সারা পৃথিবীতে নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসবাদী হিজবুত তাহির, এই সন্ত্রাসবাদী সংগঠনের এই সদস্য। এবং সে এখন বর্তমানে এই বাংলাদেশের যে উপদেষ্টা তাদের সাথে একটা ভালো পদে আছে, ভালো পোস্টে আছে, মানে সমন্বয়কদের মধ্যে। তো এই একটা ফেসবুকে একটা পোস্ট করেছে, লিখেছে কি, অন ইন্ডিয়া অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ বাংলাদেশ, বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন। এই যে এখানে লিখেছে, এটা এটা পড়ে যা বুঝলাম আমি, মানে ও বলতে চেয়েছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যা চলছে, হয়তো এরপরে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সংঘাতটা হচ্ছে, এর ফলে হয়তো বাংলাদেশেরই ক্ষতিটা হবে, ভারতের তেমন কিছু হবে না। কিন্তু যে জিনিসটা হবে পরবর্তীতে সেটা হচ্ছে যে ভারতকে পুরো আনরেস্ট করে দেওয়া হবে। ভারতে যত মুসলিম সম্প্রদায় আছে বা যারা আছে, মানে তাদের হয়ে, ওদের হয়ে কাজ করবে, মানে এই যে মাহফুজ আলম আছে এদের হয়ে কাজ করবে, পুরো ভারতকে বাংলাদেশের মতো আনরেস্ট করে দেওয়া হবে। এরকম একটা কিন্তু হুমকি দিয়েছে তার এই লেখনীটির মাধ্যমে। তো সেটাই যে ভদ্রলোক, এই ভয়েস অফ অ্যাথিস্টের যে ভদ্রলোক, এইটা তার আজকে ভিডিওর মাধ্যমে, পোস্টের মাধ্যমে তুলে ধরেছে। আমি তার কাছ থেকে বিশ্লেষণটা শুনবো, শোনার পরে আমি এইটা নিয়ে বিশ্লেষণ আসছি। শুনুন কি বলছেন উনি। সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি জঙ্গি মাহফুজ আলমের একটি পোস্ট আপনাদের সামনে তুলে ধরব এবং এই পোস্টটিতে সে কি বলেছে সেই ব্যাপারে আমি আলোচনা করব। ডেফিনেটলি এই পোস্টটিতে সে ইন্ডিয়াকে একটা সতর্কবার্তা দিয়েছে। এটি আমার কাছে মনে হয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণার মতো। তো এই পোস্টে সে সরাসরি ইন্ডিয়ার বিরুদ্ধে বা প্রকারান্তরে যুদ্ধ ঘোষণা করেছে। তো পোস্টটির বিষয়টা সে এইভাবে লিখেছে, অন ইন্ডিয়া অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ বাংলাদেশ। আচ্ছা, এটির অনুবাদ করার প্রয়োজন নাই। সে পোস্টটিতে যেটি বলেছে তার অনুবাদ আমি আপনাদের সামনে একটু একটু করে পড়ে শোনাই। সে এখানে লিখেছে যে ইন্ডিয়া বাংলাদেশের জুলাই বিপ্লবকে অবশ্যই রিকগনাইজ করা উচিত। জুলাই বিপ্লবকে বাদ দিয়ে নতুন বাংলাদেশের ভিত্তি দুই দেশের জন্য ক্ষতিকর হবে। তো সে এইখানে এক কাইন্ড অফ হুমকি দিয়েছে। সে বলেছে যে ভারত যদি এই জঙ্গি সরকারকে সমর্থন না করে, অর্থাৎ অবৈধ সরকারকে যদি সমর্থন না করে থাকে বা রিকগনাইজ না করে থাকে, তাহলে ভারতের জন্য এটি ক্ষতিকর হবে। ভদ্রতার খাতিরে বলেছে দুই দেশের জন্য এটি ক্ষতিকর হবে। বাংলাদেশের জন্য ভারতের বাংলাদেশের জন্য এটি ক্ষতিকর হতে পারে যদি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক না থেকে থাকে। ভারতের তেমন কোনো ক্ষতিকর হবে না, ভারতের জন্য তেমন কোনো ক্ষতিকর বিষয় হবে না। তবে ভারতের জন্য সে ক্ষতিকর যে হবে এই বিষয়টি এইখানে উল্লেখ করে সে যেটি বোঝাতে চেয়েছে সেটি হলো যে ভারতের মধ্যেও বাংলাদেশের মতো আনরেস্ট হতে পারে, ভারতেও জঙ্গিবাদ ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে। ইতিমধ্যে তো ইতিপূর্বে তো নাহিদ ইসলাম ভারতের 7 সিস্টারের ব্যাপারে হুমকি দিয়েছিল। সে বলেছিল যে ভারত যদি বাংলাদেশের ব্যাপারে নাক গলায় তাহলে ভারতের 7 সিস্টারের মধ্যে তারা আগুন লাগিয়ে দেবে। এটি কিন্তু নাহিদ ইসলাম মানে প্রাথমিক অবস্থায় এই ধরনের কথাবার্তা বলে ভারতকে হুমকি দিয়েছিল। তো এই যে ভারতের জন্য এটি ক্ষতিকর হবে যদি ভারত বাংলাদেশকে সমর্থন না করে থাকে, এই বিষয়টি বলার মাধ্যমে সে ভারতে বিশৃঙ্খলা বা জঙ্গিবাদকে উস্কে দেওয়ার কাইন্ড অফ হুমকি দিয়েছে। তো ভারতের তো একটি ক্ষতির আশঙ্কা রয়েছে এবং এই ক্ষতির আশঙ্কা আছে বলেই ভারত খুব বেশি কনসার্নড, এবং এই ক্ষতির আশঙ্কাটা হলো ভারতে আনরেস্ট বা জঙ্গিবাদ ছড়িয়ে যেতে পারে। এটাই হচ্ছে আসল কথা। তো এই কথা বলে সে কাইন্ড অফ হুমকি দিয়েছে। আচ্ছা, সে বলেছে
যে এই অংশটুকু আমি হাইলাইট করে রেখেছি। আমি বাংলা অনুবাদ পড়ে শোনাই। ভারতীয় মিত্ররা হয়তো ভাবতেছে যে সব কিছু শান্ত হয়ে যাবে এবং এই জুলাইয়ের যে বিদ্রোহ বা জুলাইয়ের যে ক্ষমতা দখলের প্রক্রিয়া, আপরাইজিং, হ্যাঁ, এটি এটি হয়তো কোনো এটি সব কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটি এমনিতেই শেষ হয়ে যাবে। সে বলেছে যে এটি হচ্ছে রং আইডিয়া, ইট ইজ রং আইডিয়া, পিপল আর ওয়াচিং এভরিথিং, মানুষ এটিকে অবজার্ভ করতেছে, এই কথা সে বলেছে। তো সে বলেছে ভারতীয় মিত্ররা হয়তো এইরকম ভাবছে, এই কথাটি সে এইখানে উল্লেখ করেছে। তো সে আরেকটি কথা বলেছে, আমি এইখানে একটু একটু উপরের দিকে নিয়ে যাই, এই অংশটুকু আমি হাইলাইট করি, এই অংশটুকু এটির বাংলা পড়ে শোনাচ্ছি। সে বলেছে যে ভারত ভাবতেছে, হ্যাঁ, ভারত সরকার ভাবতেছে যে এই সরকার হচ্ছে জঙ্গিবাদী সরকার, হিন্দু বিরোধী এবং এবং ইসলামিস্ট শক্তি, হ্যাঁ, এবং এটি হচ্ছে কাইন্ড অফ প্রপাগান্ডা। আচ্ছা, এটি আমি একটু বুঝিয়ে দেই, আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। ব্যাখ্যা বিশ্লেষণ করার আগে আরেকটু সিম্পল অনুবাদ করে নেই। সে বলেছে যে ভারত ভাবতেছে যে জুলাই বিপ্লবের যারা অংশীজন, এরা হচ্ছে জঙ্গি, হিন্দু বিরোধী এবং ইসলামী দখলদার। তো এটির ব্যাখ্যা বিশ্লেষণ আমার করতেই হবে। অবশ্যই এটি জঙ্গি, এটি জঙ্গি সরকার, কারণ এই সরকার ক্ষমতাসীন হওয়ার পরপরই ঢাকার জেলখানা থেকে সকল জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই জঙ্গিদের মধ্যে মানে ভয়ঙ্কর জঙ্গিরাও রয়েছে, যে সমস্ত জঙ্গিদের সাথে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসেরও সম্পর্ক রয়েছে। তো এটি তো সত্য, আর এটি যে অ্যান্টি হিন্দু গভর্নমেন্ট তাও সত্য, কারণ এই সরকারের আমলে হিন্দুদের উপর যেভাবে নিধনযজ্ঞ চালানো হয়েছে, এইভাবে নিধনযজ্ঞ আর কোনো সরকারের আমলে চালানো হয় নাই। সুতরাং এটি অ্যান্টি হিন্দু, এতে কোনো সন্দেহ নাই। আর এখানে সে বলেছে যে তাদের উপর অভিযোগ করা হয়েছে তাদের সরকার হচ্ছে অ্যান্টি ইসলামিস্ট টেক ওভার। অবশ্যই অ্যান্টি ইসলামিস্ট টেক ওভার। কেন আমি বলি, কেন আমি বলি, সে হচ্ছে একজন ইসলামিস্ট জঙ্গি, যে পোস্ট দিয়েছে, যে মাহফুজ আলম পোস্ট দিয়েছে, সে হচ্ছে একজন ইসলামিস্ট জঙ্গি। আর সে যে হিজবুত তাহরিরের জঙ্গি নেতা, এতে কোনো সন্দেহ নাই, এটি সবাই জানে। তাহলে এটি যে জঙ্গিদের দ্বারা পরিচালিত হচ্ছে, এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? কারণ সে নিজেই একজন জঙ্গি, যে পোস্ট দাতা সে নিজেই একজন জঙ্গি। সুতরাং এইখানে সে মিথ্যা কথা বলছে, সে প্রপাগান্ডা ছড়াচ্ছে। আচ্ছা, গেল এইটা। আর এটা যে মানে জঙ্গি মিলিটেন্ট, এটা কি সন্দেহ আছে? আজকে সারা বাংলাদেশে সহিংসতা চালানো হচ্ছে এবং এই সহিংস কাজ পরিচালিত হচ্ছে তার প্রেসক্রিপশন অনুযায়ী বা তার পরামর্শ মোতাবেক। নমস্কার। বাংলাদেশি এই দাদার কথা শুনলেন আপনারা। বাংলাদেশি এই বিজ্ঞ মানুষ, একদম উনি বোঝে, পুরো ব্যাপারটা উনি বোঝে। বাংলাদেশ এখন সম্পূর্ণরূপে আইএসআইয়ের কন্ট্রোলে। বাংলাদেশের জনগণ যারা সজ্জন ব্যক্তি আছেন তারা হয়তো আমার কথা বুঝবেন। বাংলাদেশ পুরো এখন আইএসআইয়ের কন্ট্রোলে চলে গেছে, যার জন্য আমি একটা জিনিস দেখছি, বাংলাদেশের যত মিডিয়া থেকে শুরু করে সরকারি কর্মচারী থেকে শুরু করে যারা মিডিয়ার সামনে আসছে, সবার মধ্যে কিন্তু তিনটে জিনিস আমরা দেখতে পাচ্ছি। আমরা ভারতীয়রা তিনটে জিনিস আমরা আপনাদের ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে ভারত বিরোধিতা যে কোনো বিষয়ে, দুই হচ্ছে মুক্তিযোদ্ধাদের বিরোধিতা, মানে মুক্তিযুদ্ধ যে আপনাদের 1971 হয়েছিল সেটা বিরোধিতা, তিন হচ্ছে আওয়ামী লীগের বিরোধিতা। তার সাথে তো আছেই হিন্দু বিরোধিতা এবং ইসকন বিরোধিতা, এই জিনিসগুলো তো আছেই। কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে আপনারা যে এই যে পতাকা পুড়িয়েছেন না, পতাকা পুড়িয়ে যে মারাত্মক যে ভুল কাজটা করেছেন না, ভারতকে উস্কে দিয়েছেন, ভারতের মাথাটা বিগড়ে দিয়েছেন। পতাকা আমাদের জান, আমাদের দেশ, দেশকে আমরা সব থেকে আগে বেশি ভালোবাসি। 1947 সালে আপনারাও তো ছিলেন আমাদের সহযোগিতা, ব্রিটিশ থেকে আমরা সবাই একসাথে স্বাধীন হয়েছি। আপনারা জানেন না যে পতাকা সেটা কত মূল্যবান জিনিস? জানের থেকেও বেশি, জান সে ভি প্যারা है ইয়ে দেশ হামারা है। গানটা শোনেননি আপনারা? জানেন না যে পতাকা, আপনারা তো ব্রিটিশ স্বাধীনতা আন্দোলনের সময় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে দেশকে স্বাধীন করেছেন, এখন না হয় আলাদা হয়ে গেছেন। তাহলে এই কাজগুলো বাংলাদেশি হিসেবে আপনারা কি করে মেনে নিচ্ছেন? নিশ্চয়ই এটা বাংলাদেশিদের কাজ হচ্ছে না, এটা পাকিস্তানের যে আইএসআই জঙ্গিদের হাতে এখন ক্যাপচার হয়ে গেছে বাংলাদেশ, তাদের কার্যকলাপ এগুলো, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু এইভাবে বাংলাদেশ, সম্পূর্ণ গোটা বাংলাদেশকে বিপদের মুখে কিন্তু আপনারা নিজেরাই ঠেলে দিচ্ছেন। তার কারণ ভারত তো সর্বপ্রথম যেটা করবে, বাণিজ্যিক যত যা আছে সব বন্ধ করবে। আপনারা দেখতে পেয়েছেন আগরতলা, ত্রিপুরা, আসামে দেখতে পেয়েছেন সম্পূর্ণরূপে হোটেল মালিকগুলো বাংলাদেশিদের খাওয়ার পর্যন্ত দেবে না, থাকার জায়গা তো দূরের কথা, পশ্চিমবাংলায় চিকিৎসা হবে না। তো সুতরাং সারা ভারত থেকে আপনাদের বয়কট তো আমরা অলরেডি শুরু করে দিয়েছি। এবং বাণিজ্য যেটা ভারতের সাথে আপনারা বাণিজ্যিক যে জিনিসগুলো ছিল সবটাই সম্পূর্ণরূপে এটাও বন্ধ, এটাও সম্পূর্ণরূপে বন্ধ। যার ফলটা আপনারা বুঝতে পারবেন খুব শীঘ্রই। তার কারণ আপনারা যে ভারতের সঙ্গে যে একদম কাছাকাছি ডিস্টেন্স থাকার জন্য হয়তো খুব কম পরিমাণে শুল্ক ভারত সরকার আপনাদের কাছে নিত, কিন্তু আপনি যখন অন্য দেশ থেকে আনবেন সেটা দূরত্বর জন্য খরচাটাও বাড়বে এবং সেক্ষেত্রে আপনাদের দেখবেন কস্টটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশ কিন্তু এখন দুর্ভিক্ষের দিকে এগোবে। কথাটা মিলিয়ে নেবেন। এখন যদি মেলাতে নাও পারেন, হয়তো এখন কথাটা অবান্তর বলে মনে হবে, কিন্তু 6 মাস বাদে গিয়ে আপনারা এটা দেখবেন যে বাংলাদেশ কিন্তু মহামারীর দিকে, দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে। আমার কথাটা আপনারা মিলিয়ে নেবেন। এই যে এখন যুদ্ধ যুদ্ধ করে লাফাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু তখন থাকবে না এখন। কারণ আপনাদের এখন যারা আপনাদের ফান্ডিং করছে না, আইএসআই যে জঙ্গি সংগঠনগুলো আপনাদের এখন ফান্ডিং করছে, কিন্তু আপনারা দেখছেন না পাকিস্তানকে ভারত কেমন গুড়িয়ে দিয়েছে, তারপরে পুরো আইসোলেট করে দিয়েছে আন্তর্জাতিকভাবে। তো এইটুকু তো মাথায় বুদ্ধি হওয়া উচিত যে আপনি ভারত যে আপনার কখনো আজ পর্যন্ত কোনোদিন কোনো ক্ষতি করেছে? যদি ভারতের যদি আগ্রাসনের, ঔপনিবেশিক বিস্তারেরই ইচ্ছা থাকতো না, তাহলে কিন্তু ভারত 1971 সালেই বলতো যে আমরা আপনার স্বাধীনতা দিলাম, আপনাদের যে কোনো একটা জেলা আমাদেরকে দিন, চট্টগ্রাম দিন বা সিলেট দিন বা কিছু দিন, তখনই ভারত বলতো। এরকম প্রস্তাবনা কি সে সময় নেহেরু বা ইন্দিরা গান্ধীর সময় এসেছিল সম্ভবত, কিন্তু সেগুলো খারিজ করেছে ভারত। তো সেটাও কিন্তু করতে পারতো, কিন্তু করেছে, আজ পর্যন্ত করেনি। এবং ইভেন একটা খবরের কাগজ দেখাচ্ছি, দেখুন এই যে খবরের কাগজটা, বাংলাদেশ ফ্রি লেখা আছে, দেখুন বাংলাদেশ ফ্রিডম, এবং নিচে দেখুন এই যে লেখাটা যে ইন্ডিয়ার কিন্তু এখানে কোনো রকমের আগ্রাসনের ইচ্ছা নেই, ইন্ডিয়ার কোনো আগ্রাসনের ইচ্ছা নেই। এখানে কাটিংটুকু দেখুন কি লেখা আছে এখানে। তো আপনাদের মাথাতে এই জিনিসগুলো ইনপুট করছে আইএসআইরা ভারতের বিরুদ্ধে, যে ভারত তোমাদের শত্রু রাষ্ট্র। কিন্তু এখনো পর্যন্ত একটা জিনিস দেখান তো, ভারত কি শত্রুতা করেছে? কখনো কোনো শত্রুতা করে কোনো ক্ষতিটা করেছে? কোনো ক্ষতি। শুধুমাত্র ভারত একটা জিনিসই চেয়ে এসছে, যেন কোনো উগ্রপন্থী কার্যকলাপ যেন বাংলাদেশে না হয়, এবং সেটা বন্ধ রাখতে হবে আওয়ামী সরকারের কাছ থেকে। সেই জন্য আওয়ামী সরকারকে এত গুরুত্ব দিয়ে এসছে ভারত, কোনো উগ্রপন্থী ক্রিয়াকলাপ যেন বাংলাদেশের মাটিতে, এবং আওয়ামী সরকার তো সেই একই কাজ করেছে। কিন্তু এখন আপনারা তিনটি জিনিস বললামই প্রথমেই, যেটা মারাত্মক রূপে করছেন। একটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের ইগনোর করছেন, 2 হচ্ছে আওয়ামী লীগকে তো ইগনোর করে দিচ্ছেন, আর তিন হচ্ছে ভারত বিরোধিতা, তার সাথে তো হিন্দু বিরোধিতা, ইসকন বিরোধিতা, এগুলো আছেই। তো এই জিনিসগুলো আপনারা করছেন। আজকে ভারতের সংসদে হেমা মালিনী বলছেন যে আপনারা, আমাদের হিন্দু হচ্ছে আমাদের আবেগ, আমরা হিন্দু জনবসতি। ইসকনের সদস্য হেমা মালিনী, আমাদের প্রখ্যাত বলিউডের অভিনেত্রী, এবং তিনি রাজনৈতিক বিধানসভার, তিনি সংসদের, তিনি পার্লামেন্টের সদস্য। তিনি বলছেন যে আমাদের আবেগ নিয়ে আপনারা ছিনিমিনি খেলতে পারেন না এভাবে। তো এই জিনিসটা আপনারা জানি না আপনাদের আইএসআইরা এই জিনিসগুলো করে কি প্রমাণ করতে চাইছে। কারণ অ্যাটলিস্ট শেষ পর্যন্ত যদি যুদ্ধ হয় সামলাতে পারবেন তো,
ঠেলাটা সামলাতে পারবেন? ঠেলাটা সামলাতে পারবেন না। তো সুতরাং সেই চিন্তা করে বুদ্ধি নিয়ে কাজ করুন। আর এই নিয়ে আমি আর বেশি কিছু আর ভিডিওটা লং করব না। আর ওই আপনাদের আমি যেটা বলছি, উস্কানি দেওয়ার যারা বসে আছে না, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, এদের কথা এত লাফিয়েন না। কারণ আপনারা ওদের কথায় লাফাচ্ছেন বলে কিন্তু বাংলাদেশের কিন্তু এত দুর্দশা, বুঝতে পেরেছেন? ওরা যেটা বলছে ওদের কথার সাথে কাজের মিলটা হয় না। বা ওরা যেটা বলছে বাংলাদেশ আত্মনির্ভরশীল হোক, আত্মনির্ভরশীল কি করে কখন হবে? আত্মনির্ভর হোক আমি চাইছি, কিন্তু হঠাৎ করে তো হয় না। আজকে ভারত বাণিজ্য যখন বন্ধ করে দেবে, দিচ্ছে আপনাদের সাথে, তখন আপনারা বুঝতে পারবেন যখন দেশে দুর্ভিক্ষ লাগবে, তখন স্বনির্ভর হতে গেলেও সময় লাগে মানুষের। যাই হোক, সেটা আপনারা বুঝতে পারবেন। এভাবে উস্কানি দিয়ে দেশের যুদ্ধ বাদিয়ে আপনারা বুঝবেন ঠেলা। আমি এই নিয়ে আর বেশি কিছু বাড়াবো না, যারা বোঝার তারা বুঝে নিন। তো সুতরাং ভারতকে আপনারা যেভাবে পতাকার অবমাননা করে ভারতের মাথায় আগুন জ্বালিয়েছেন, এই আগুনটা এত সহজে নিবে না, এটুকু বললাম। ঠিক আছে, এখনকার মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে ভিডিওতে। নমস্কার।